একটি মাত্র কাজ করতে হবে সিনিয়র সিটিজেনদের, তাহলেই তাদের আর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। কাদের এই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না, কি এমন কাজ তাদেরকে করতে হবে যেগুলো করলে ইনকাম ট্যাক্সের রিটার্ন তাদেরকে জমা করতে হবে না, কিভাবে করতে হবে, ডিটেল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, তাহলে কিন্তু পুরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, যে এই আপনাদের ইনকাম ট্যাক্স যে করতে হবে না, এটা কিন্তু অনলি স্পেসিফাইড সিনিয়র সিটিজেনদের জন্য এই নিয়মটি লাগু করা হয়েছে। কোন সেকশানে না সেকশানে সমস্ত কিছু ডিটেল আমি সামনে বলছি। এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমাদের রয়েছে, আই বাটনে আমি দিয়ে রাখবো, এছাড়া ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। সেখানে কিন্তু সমস্ত কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করা হয়েছে। তারপরেও যদি খুব ছোট করে বলতে চাই, তাহলে বলতে হবে যে যারা স্পেসিফাইড সিনিয়র সিটিজেন তারাই কিন্তু এই সুযোগ পাবে। এখন এই স্পেসিফাইড সিনিয়র সিটিজেন কারা হচ্ছেন? যাদের বয়স 75 অথবা 75 বছরের ঊর্ধ্বে। 2 নম্বর হলো তাদের ইনকাম পেনশন আর ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট থেকেই হতে পারে। তার মানে এই নয় যে শুধু পেনশন হলে চলবে না অথবা শুধু ব্যাংকের ইন্টারেস্ট হলে চলবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে অথবা দুটোও হতে পারে। 3 নম্বর হলো তাদের রেসিডেন্ট ইন্ডিয়ান হতে হবে। 4 নম্বর হলো তাদের যে পেনশনের অ্যাকাউন্ট রয়েছে সেটা স্পেসিফাইড ব্যাংকে হতে হবে। স্পেসিফাইড ব্যাংক বলতে যে কোনো গভর্নমেন্ট ব্যাংকে আপনি স্পেসিফাইড ব্যাংক ধরতে পারেন, সুতরাং গভর্নমেন্ট ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি তার মধ্যে পড়ছেন। এছাড়া তাদেরকে ব্যাংকে একটা ডিক্লারেশন জমা করতে হবে ফর্ম 125-এ। তা এই ফর্ম 125 নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু একটা এফএকিউ বের করেছে, যেটা নিয়ে আমরা আলোচনা করব এবং যেখানে আপনারা পুরোপুরি রকমভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে এই ফর্ম 125 কিভাবে ফিল আপ করতে হবে এবং কারা ফিল আপ করতে পারবে। এছাড়া আমরা একটা 125 ফিল আপ করেও আপনাদেরকে দেখাবো যে আপনাদের যদি এই ফর্ম 125 ফিল আপ করতে হয় আপনারা কিভাবে ফিল আপ করতে পারবেন। তাহলে চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং পুরো ডিটেল আমরা দেখে নেব। আমরা যদি এখানে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে আগে আমাদের ফর্ম 12BBA ফিল আপ করতে হতো, সেটা আইটি অ্যাক্ট রুল 1962 এর আন্ডারে। এখন ফর্ম 125 করতে হবে, যেটা আইটি রুল 2026-এর আন্ডারে পড়ছে। আগে যে সেকশন ছিল সেটা ছিল 194 কিন্তু এখন 393-এর এক সেকশানে আমাদের এটা পড়বে। এছাড়া করেসপন্ডিং যে রুল রয়েছে সেগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে। এবার এখানে 1 নম্বরে আমাদের বলছে যে হোয়াট ইজ ফর্ম 125। এখানে বলছে ফর্ম 125 একটা ডিক্লারেশন, যেটা স্পেসিফাইড সিনিয়র সিটিজেনরাই ফিল আপ করতে পারবেন এবং এটা 393-এর এক সেকশানে এটা কিন্তু ফিল আপ করা যাবে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী। এবং যাদের ইনকাম পেনশন ইনকাম আর ইন্টারেস্ট থেকে যারা রিসিভ করছে তারা কিন্তু এটা জমা করতে পারবে স্পেসিফাইড ব্যাংকে, যাতে তাদের টিডিএস কেটে তাদের ইনকাম ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হয়। এইবার 2 নম্বরে আমাদের বলেছে হু ইজ স্পেসিফাইড সিনিয়র সিটিজেন। স্পেসিফাইড সিনিয়র সিটিজেন হলো সেই ব্যক্তি যাদের বয়স 75 বছর বা তার বেশি, এছাড়া তার ইনকাম পেনশন আর ইন্টারেস্টের মাধ্যমেই আসছে। 3 নম্বর আমাদেরকে বলছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ফর্ম 125। ফর্ম 125-এর পারপাস হলো সিনিয়র সিটিজেন যারা রয়েছে, যাদের এই ইনকাম ট্যাক্সের সমস্ত ডিটেল একটু হিসাব করতে অসুবিধা হয় এবং তাদের বিহাফে যাতে ব্যাংক এই সমস্ত কিছু তাদের বিহাফে করে দিতে পারবে এবং তাদের কোনো ধরনের হেডেক থাকে না। আর 4 নম্বর, কারা এই ফর্ম 125 ফিল আপ করতে পারবে এবং জমা করতে পারবে? এটা যে কোনো স্পেসিফাইড সিনিয়র সিটিজেন করতে পারবে, স্পেসিফাইড ব্যাংকে করতে হবে, এছাড়া তাদের পেনশন এবং ইন্টারেস্ট থেকে রোজগার করতে হবে, তাহলে কিন্তু তারা ফর্ম 125 জমা করতে পারবে। এর বাইরে কোনো ধরনের কোনো রোজগার তাদের থাকলে চলবে না। এবার 5 নম্বরে বলছে যে আমাদের কি ফর্ম 125 জমা করা ম্যান্ডেটারি? এখানে বলছে হ্যাঁ, ফর্ম 125 জমা করা ম্যান্ডেটারি যদি আপনি স্পেসিফাইড সিনিয়র সিটিজেন হন, এছাড়া আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা থেকে অব্যাহতি পেতে চান, সেক্ষেত্রে আপনাকে ফর্ম 125 জমা করতে হবে। তার মানে এই নয় যে ফর্ম 125 জমা করা ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে আপনার আইটিআর জমা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম 125 না জমা করলেও পারেন। 6 নম্বরে আমাদের এখানে বলছে যে টাইম লিমিট কী আছে ফর্ম 125-এর। এইবার এখানে বলছে এটা আমাদের অবশ্যই সাবমিট করতে হবে আপনার যে ট্যাক্স ইয়ার আছে সেই ট্যাক্স ইয়ারের মধ্যে। মানে এখন আমাদের 26-27 ট্যাক্স ইয়ার শুরু হচ্ছে, এই 26-27 ট্যাক্স ইয়ারের মধ্যে আপনি আপনার যদি ফর্ম 125 জমা করে দেন ব্যাংকের কাছে, আপনার স্পেসিফাইড ব্যাংক যেটা আছে সেখানে যদি জমা করে দেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনি 31শে মার্চ 2027 পর্যন্ত অবশ্যই সময় পাবেন। কিন্তু তারপরেও আমি বলবো যে আপনি ব্যাংকের সাথে একবার কথা বলে নেবেন, কেননা ব্যাংকও এই যেহেতু এই ফর্ম 125 ব্যাংক জমা করবে,
হতে পারবে তারা নিজেদের মতন নিজেদের একটা টাইম ফ্রেম তৈরি করে নিল, যাতে তাদের কাজের সুবিধা হয়। ব্যাংকের কাছে একবার জমা করে এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যে কোনো সময় আপনি এটা জমা করে দিন। এবার 7 নম্বরে আমাদের বলছে যে আমরা কি এটা অনলাইনে সাবমিট করতে পারবো। অনলাইনে অবশ্যই আমরা আমাদের স্পেসিফাইড ব্যাংকে গিয়ে অনলাইনে সাবমিট করতে পারবো, যদি সেই ব্যাংকে আপনার অনলাইন ব্যাংকিং থাকে এবং এই 125 জমা করা সেই ব্যাংক ফেসিলিটিস দেয়, তাহলে অবশ্যই আপনি অনলাইনে এই ফর্ম জমা করতে পারবেন। 8 নম্বরে খুব ইম্পর্টেন্ট যে ফর্ম 125 কি আমরা রিভাইজ অথবা উইথড্র করতে পারবো। হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। যদি এমনও হতে পারে যে আপনি 26-27 আপনার যখন ফর্ম 125 জমা করেছেন, ধরে নিলাম এপ্রিলে জমা করেছেন, এপ্রিলে জমা করে এবার মার্চ 27 আগে দেখা গেল যে আপনার রেন্ট ইনকাম শুরু হয়েছে, রেন্ট থেকে একটা ইনকাম পাওয়া শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আর কিন্তু স্পেসিফাইড সিনিয়র সিটিজেন থাকলেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাংকে জানাতে হবে যে আপনি আর স্পেসিফাইড সিনিয়র সিটিজেন নয় এবং আপনার ফর্ম 125 আপনি উইথড্র করে নিতে পারেন। এছাড়া আপনার ইনকামের বা কোনো কিছু যদি আপনার দেখা গেলো রিভাইজ হলো, যেখানে ফর্ম 125-এ আপনি সেটাকে আপডেট করতে চান, তাহলে অবশ্যই আপনি করতে পারেন। এবার 9 নম্বরে যে জিনিসটা বলছে, এবং জানি যে অনেক ব্যক্তিরই একটা কনফিউশন তৈরি হবে যে আমাদের ফর্ম 125 জমা করার পরেও কি আমাদের টিডিএস কাটবে। এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে ফর্ম 125 জমা করলে আর টিডিএস কাটবে না। টিডিএস না কাটার জন্য যে ফর্মটা আমাদের জমা করতে হয় সেটা ফর্ম 121, যেটা আমাদের এপ্রিল মাসে জমা করে দিতে হয়। এবং এপ্রিল 2026-এ ম্যাক্সিমাম ব্যক্তির দেখা যাবে যে ফর্ম 121 জমা হয়ে গেছে। বরং ফর্ম 125 এই কারণেই জমা করা হয় যে আপনার যদি কোনো ধরনের কোনো ট্যাক্স হয়, সেই ট্যাক্স জানি ব্যাংক আপনার বিহাফে টিডিএস মারফত কেটে নিয়ে সেই টিডিএসটা আপনার অ্যাকাউন্টে সেটা জমা করে দেয়, যার ফলে আপনার আর কোনো ধরনের কোনো ট্যাক্স পেয়েবেল না থাকে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে ফর্ম 125 জমা করলে আপনার কোনো ধরনের কোনো টিডিএস কাটবে না। উল্টে যদি আপনার কোনো ট্যাক্স থাকে তাহলে ব্যাংক কিন্তু আপনার বিহাফে অবশ্যই টিডিএস কাটবে। এবার চলে আসি ফর্ম 125-এ, যে যদি আপনি ফর্ম 125 জমা করতে চান তাহলে সেটা কিভাবে করতে পারে। প্রথমত আপনার নাম দিয়েছে, নাম এখানে অবশ্যই আপনার বসাতে হবে। আপনার নাম আপনি ব্লকে বসাবেন তাহলে অবশ্যই সুবিধা হবে ব্যাংকেরও বুঝতে। এছাড়া আপনার অ্যাড্রেস এখানে বসাতে হবে। আমি এখানে শুধু কলকাতা দিয়ে দিলাম, এটা আপনার ফুল অ্যাড্রেস বসাতে হবে। ফুল অ্যাড্রেস যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি বসিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর আমি ধরে নিলাম ABCDE 1 2 3 4 F, এটা আমার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, এটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপর ডেট অফ বার্থ ধরে নিলাম যে 1/1/1934 সামথিং, আমি একটা কিছু বসিয়ে দিলাম এখানে। জাস্ট ট্যাক্স ইয়ার এটা কিন্তু 2026-27 হবে। এ বছরের জন্য যদি হয়, পরের বছর হলে 27-28 হবে। ইমেল আইডি কিন্তু আপনার যেটা ইমেল আইডি হবে সেই ইমেল আইডি বসিয়ে দেবেন। সেই ইমেল আইডি লাস্টে gmail.com হোক, yahoo.com হোক, যেটাই হোক। কন্ট্যাক্ট নাম্বার এখানে 91, এরপরে আপনার যে মোবাইল নম্বর সেটা এখানে বসিয়ে দিতে হবে। স্পেসিফাইড ব্যাংকের নাম আপনি বসাবেন। আমি ধরে নিলাম SBI-তে আছে, আপনি SBI বসিয়ে দেবেন। চাইলে এখানে ব্রাঞ্চও দিতে পারেন। এখানে দিয়েছে নেম অফ দ্য এমপ্লয়ার ফ্রম হুইচ পেনশন ইজ ড্রন, অর্থাৎ কোন এমপ্লয়ার আছে যার কাছ থেকে আপনি পেনশন ড্র করছেন, আপনি যে সংস্থার মাধ্যমে পেনশন পাচ্ছেন সেই সংস্থার নাম এখানে দিতে হবে। ধরে নিলাম আপনি BSNL-এ কাজ করতেন এবং BSNL থেকে আপনাকে পেনশন দেওয়া হচ্ছে, আপনি এখানে BSNL লিখে দিলেন। এছাড়া আপনার PPO নম্বর এখানে বসাতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অবশ্যই ফাঁকা রাখলে চলবে না। আপনার PPO নম্বর যেটা হবে এখানে আপনি বসিয়ে দেবেন। এরপরে আপনার অ্যাকাউন্ট নম্বরের ডিটেল, অর্থাৎ আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট নম্বর আছে সেই অ্যাকাউন্ট নম্বর আপনাকে এখানে বসাতে হবে। এখানে অ্যাকাউন্ট নম্বর 1 2 3 4 5 6 7 8। আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট, যদি ইন্ডিভিজুয়াল হয় আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন, নাহলে জয়েন্ট হলে জয়েন্ট দিয়ে দেবেন। এরপরে এখানে আপনাকে বলেছে যে আপনি কি নিউ ট্যাক্স রেজিমে থাকতে চান নাকি ওল্ড ট্যাক্স রেজিমে থাকতে চান। অবশ্যই আমি রেকমেন্ড করব ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে, যেহেতু নিউ রেজিম হবে এখানে আপনি নিউ রেজিমে সিলেক্ট করবেন। ওল্ড রেজিম হলে অনেক ধরনের কাগজ আপনাকে দিতে হবে। তারপরেও কোনো কারণে আপনার যদি ওল্ড রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার থাকে, সেক্ষেত্রে অবশ্যই বলবো যে ফর্ম 125 চাইলে আপনি না জমা করতে পারেন, কেননা সেক্ষেত্রে এত কমপ্লিকেশন চলে আসে, ব্যাংকও সেটা ঠিক মতন ভাবে করবে নাকি বা করতে পারবে নাকি, কেননা আপনার ইনফরমেশন আপনার কাছে সব থেকে ভালো থাকবে। সুতরাং আপনি সেক্ষেত্রে চাইলে আপনার ইনকাম ট্যাক্স নিজেই জমা করে দিতে পারেন, কিন্তু নিউ রেজিমে যদি যান তাহলে সমস্যা অত বেশি থাকবে না, আপনি নিউটাই সিলেক্ট করবেন। এবং আপনি যদি নিউ রেজিম সিলেক্ট করেন তাহলে এখানে অবশ্যই নো লিখে দেবেন, অর্থাৎ আপনি
এখান থেকে নিউ রেজিম থেকে অপ্ট আউট করতে চাইছেন না। এরপরে এখানে আপনার নাম, আপনার প্যান নম্বর, এখানে যেদিন আপনি জমা করছেন, ধরে নিলাম আপনি 7/5/2026 জমা করছেন, প্লেস কলকাতা হোক, আপনার ক্ষেত্রে যেটা হবে বসিয়ে দেবেন, সিগনেচার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে করে দেবেন। তাহলে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে। এই ফর্মটা নিয়ে ব্যাংকে গিয়ে আপনি জমা করবেন, জমা করলেই কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে। একটা কপি অবশ্যই আপনার কাছে রেখে দেবেন যে আপনি ব্যাংকে জমা করেছেন, তাহলেই কিন্তু আপনার আর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য